ওয়েলকাম। আজকে আমরা শিখব কেন সবগুলো সংখ্যার ডিভিজর সংখ্যা সমান না। তো আমরা এই প্রশ্নটাকে ব্যাকগ্রাউন্ড থিম হিসেবে রেখে আমরা সংখ্যাতত্ত্বের বেস বা বেসিক শিখব। পরবর্তীতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলের টপিকগুলো অ্যাড করব। তো আমরা একটা সুন্দর কম্বিনেশনের মাধ্যমে শেখার চেষ্টা করব, যাতে করে তুমি যদি আরও সংখ্যাতত্ত্ব নিয়ে আরও কিছু অ্যাড করতে চাও, নতুন কিছু পাও, সেগুলো যেন সুন্দরভাবে কম্বাইন করতে পারো। তাহলে একটা সংখ্যার ডিভিজর কারা হতে পারে? একটা সংখ্যার ডিভিজর তার থেকে ছোট সংখ্যাগুলো হতে পারে। তার মানে একটা বড় সংখ্যার বেলায় তার থেকে ছোট সংখ্যার সংখ্যা বেশি, তাই তার ডিভিজর সংখ্যা বেশি হবে। কিন্তু বাস্তবে 12-এর ডিভিজর সংখ্যা 15-এর বেশি, তার মানে একটা ছোট সংখ্যার ডিভিজর সংখ্যা তার বড় সংখ্যার চাইতে বেশি হতে পারে। আবার 36-এর ডিভিজর সংখ্যা 12 এবং 15 দুইটা থেকে বেশি। 36 বড়, ডিভিজর সংখ্যা বেশি, তার মানে বড় সংখ্যারও ডিভিজর ছোট সংখ্যাগুলোর বেশি হতে পারে। তার মানে বড় ছোট দিয়ে সংখ্যার ডিভিজর মেনটেন হচ্ছে না। আমরা একটা সংখ্যা রেখা নিলাম। আমরা সংখ্যা রেখায় 0 থেকে 13 পর্যন্ত নাম্বারগুলো নিলাম। তো আমরা দেখি 1 থেকে 13 পর্যন্ত নাম্বারগুলো কে কীভাবে ডিভিজর পাচ্ছে। একটা সংখ্যা ধরো 12, তার সে কয়টা ডিভিজর পাবে? তার অ্যান্সার হলো তার ছোট কতগুলো সংখ্যা তার ডিভিজর হবে। তো তার ছোট সংখ্যাগুলো এক কার ডিভিজর হয়? একটা সংখ্যা কার ডিভিজর হয়? একটা সংখ্যা তার মাল্টিপলগুলোর ডিভিজর হয়। মাল্টিপল কিভাবে নেয়? মাল্টিপল নেয় সংখ্যাটা 0 থেকে যেই পরিমাণ দূরত্বে আছে। একটা সংখ্যা 0 থেকে তার সমান দূরেই থাকে, এক একক দূরে আছে, তাহলে 1 মাল্টিপল নেবে, এভাবে 2, 3 এভাবে, তার মানে 1-এর মাল্টিপল। তাহলে 1 যদি 12তে পড়ে, যেই সংখ্যাগুলো 12তে পড়বে সেগুলোই হবে 12-এর ডিভিজর। এবার 2 কীভাবে মাল্টিপল নেবে? 2 একক দূরে আছে, 2 অন্তর অন্তর করে নেবে। 2, 4, 6, 8, 10, 12, পরবর্তীটা 14 হয়ে যায়। আমরা 13 পর্যন্ত নিয়েছি, তার মানে 2ও কিন্তু 12-এর ডিভিজর হচ্ছে, 12তে পড়তেছে। 3-এর পা আরও বড়, 3 অন্তর অন্তর করে নেবে। 4 নেবে, 4, তারপর আরও 4 যোগ করলে 8,
আরও 4 যোগ করলে 12। এবার 5 নিবে, 5 আরও 5 যোগ করলে 15 হয়ে যায়। এবার 6 কাকে কাকে নিবে, 6 12। 7-এর বেলায় 6-এর বেলায় কী হয়েছিল, 6 কিন্তু 7-এর বেলায় কী হয়, 7-এর বেলায় আমাদের একটা সংখ্যা তার সমান দূরে আছে, তার মানে তার প্রথম মাল্টিপল তো তাকেই নিবে, পরবর্তী যেই মাল্টিপলটাই নিবে সে তার দ্বিগুণ হবে, তার মানে 7-এর দ্বিগুণ হলো 14, তাই না? পরবর্তী মাল্টিপলটা 7-এর বেলায় 14, তার মানে আমরা 13-এর অর্ধেক পর্যন্ত চেক করলেই হবে, কারণ এরা কেউই আর সেকেন্ড মাল্টিপল নেবে না এই 13 পর্যন্ত। 7 তো 14 হয়ে যাবে সেকেন্ডটা, 8-এর বেলায় আরও বেশি হবে 16, তার মানে এরা শুধু একটা করে মাল্টিপল নেবে এই আমাদের আঁকা সংখ্যা রেখার জন্য। কমা দিলে ভালো হইতো। তো আমরা দেখতে পাচ্ছি কে কিভাবে মাল্টিপল পেয়েছে। আমরা আরেকটা জিনিসও দেখেছি, সেটা হলো অর্ধেক পরিমাণে আসলেই, অর্ধেক পর্যন্ত যেই সংখ্যাটার, ধরো আমরা 12-এর ডিভিজর বের করতেছি, 12-এর ডিভিজর বের করার সিস্টেম কি, এভাবে দেখব, ধরো এগুলো হলো আই হিসেবে এক এক করে আইকে বাড়াবো, তো 12 মডুলাস আই যদি 0 হয় তাইলেই আই 12-এর ডিভিজর হবে। তো এটা চেক করার জন্য আমরা আইকে কতটুকু পর্যন্ত বাড়ালে হবে, কতটুকু পর্যন্ত আসতে হবে, 6 পর্যন্ত আসলেই হবে, কারণ পরবর্তীটা তো 12-এর বড় হয়ে যাবে, 7-14 হয়ে যাবে, অর্ধেক পর্যন্তই 12-তে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা ডিভিজর কীভাবে পাই দেখেছি, অর্ধেক পরিমাণে চেক করলেই ডিভিজর সবগুলো পেয়ে যাইব, আমরা সেটাও জানি। তাহলে আমরা 12-এর ডিভিজর কাদের পেয়েছি, 1 2 3 4 6 12 পেয়েছি। তো এই ডিভিজরগুলো প্রত্যেকেই একটা স্টেপ নিয়ে 12-তে পতিত হয়েছে। একের স্টেপ লেগেছে 12টা, 2-এর লেগেছে 6টা, 2 4 6 8 10 12, 3-এর লেগেছে 4টা, 4-এর 3টা, 6-এর 2টা, 12-এর 1টা। তো 2কে এভাবে 6 বার যোগ করে আমরা 12 পেয়েছি, তার মানে একটা ডিভিজরকে স্টেপের সমান সংখ্যক যোগ করে আমরা আমাদের সংখ্যাটা পাই। একটা সংখ্যাকে যতবার যোগ করা তত দিয়ে গুণ করে দেওয়া একই কথা, তার মানে স্টেপ দিয়ে গুণ করে দিলে আমরা 12 পাব। এখন যখন ডিভিজর
আই নিলাম, তখন আমাদের স্টেপ হলো 12টা। 2 নিলে 6টা, 3 নিলে 4টা পাইতেছি, 4 নিলে 3টা পাইতেছি, এরকম। এখানে গুণের সম্পর্কের মধ্যে স্টেপটা সমানভাবে কন্ট্রিবিউট করতেছে। ডিভিজরকে যেমন স্টেপ দিয়ে গুণ করলে 12 পাচ্ছি, স্টেপকেও ডিভিজর দিয়ে গুণ করলে 12 পাচ্ছি। তার মানে ওই যে স্টেপটাও আসলে একটা ডিভিজর। 2কে 6 বার যোগ করলে আমরা 12 পাবো, আর 6কেও 2 বার যোগ করলে আমরা 12 পাবো। আর এই যে 6 কিন্তু আমাদের পিছনের দিকে আছে, তার মানে এই যে এখানে যে স্টেপটা পেয়েছি এগুলো আসলে আমরা পেয়ার ওয়াইজ ডিভিজর পেয়েছি। 1ও ডিভিজর, 12ও ডিভিজর, আবার 2, 6 সবই ডিভিজর। এবার আমরা কতটুকু পর্যন্ত চেক করলে হবে? এতক্ষণ তো দেখেছি যে সংখ্যাটা অর্ধেক পর্যন্ত চেক করতে হবে, এখন দেখতেছি পেয়ার ওয়াইজ পাচ্ছি। তো ব্যাপারটা দেখি। 1-এর বেলায় পেয়ার ওয়াইজ 12 পাচ্ছি, 2-এর বেলায় 2 ডিভিজর, পেয়ার ওয়াইজ 6 পাচ্ছি, 3-এর বেলায় 3 12-এর ডিভিজর, আমরা এই কন্ডিশন চেক করতে পারি। পেয়ার ওয়াইজ 4 পাচ্ছি, তারপর 4-এর বেলায় পেয়ার ওয়াইজ 3 পাচ্ছি। এখন এখানে 4-এর বেলায় আসলে কি দেখা যায়? আমরা এই যে স্টেপ 3টা সেটাকে আগেই পেয়ে গেছি, তাই না? এখানে 4-এ আসার আগে আমরা প্রত্যেকটা সংখ্যা 1 থেকে ইনক্রিজিংলি চেক করে এসেছি, আমরা কোনোটা বাদ দিয়ে আসি নাই। 2-এর বেলায় স্টেপ পেয়েছি 6টা, 12 হয়েছে। এখন 2-এর সাথে, আচ্ছা আমরা 3 আর 4 দিয়ে দেখি, এই জোড়াটা নিলাম 12। তো এই যে 3-এর সাথে আমাদের কি লাগতেছে? 4 লাগতেছে। যদি আমরা আচ্ছা এটা থেকে কমাই বা বাড়াই ফেলি 4 থেকে, তাহলে আমরা 12 পাবো না। তার মানে 3-এর সাথে যে পেয়ার ওয়াইজ পাবো যাকে, সেটা হলো ফিক্স। তাহলে এই যে 4 আবার ওই দিক থেকে পেয়েছি, মানে ছোট থেকে পেয়েছি, 4-এর সাথে পেয়ার ওয়াইজ 3 পেয়েছি ছোট থেকে। কিন্তু ছোটগুলো তো আমরা আগেই চেক করে আসছি, যেখানে ছোটটার সাথে ফিক্স আমরা 4 পেয়ে গেছি, তাই না? তার মানে এই যে এই দিক থেকে একটা পাওয়া মানে ওই এই দিক থেকে একটা ছোট পাওয়া মানে হলো কি? এখানে আমরা তাকে দ্বারা তাকে গুণ করতে পারি, 4কে দ্বারা 4কে গুণ করতে পারি। ছোট পাওয়া মানে হলো এই যে ছোটটা দিয়ে গুণ করলে 12 হয়, তার মানে সমানটা দিয়ে গুণ করলে 12-এর চাইতে বেশি হয়ে যাবে। তো আমরা কি এই দিক থেকে আর চেক করা লাগবে যে 1-এর সাথে পেয়ার ওয়াইজ 12 পেয়ে গেছি, 2-এর সাথে পেয়ে গেছি 6, 3-এর সাথে পেয়ে গেছি 4, তারপরে 3-এর সাথে 4 পেয়ে গেছি, 4-এর সাথে ছোট পাইছি, 4-এর সাথে ছোট পাইছি মানে 4-এর সমান গুণ করলে 12-এর বড় হয়ে যাবে। 5-এর সাথে তো 5-এর সমান গুণ করলে অথবা বড় একটা গুণ করলে 12-এর বড় হবে। ছোটটা তো হতেই পারে না, ছোটগুলো আমরা আগেই চেক করে আসছি, তাই না? তার মানে একটা সংখ্যাকে তার সমানটা দিয়ে গুণ করে আগে দেখতে হবে যে ওটা কি আমাদের নাম্বারটার থেকে বড় হয়ে যাচ্ছে কিনা। যদি বড় হয়ে যায় তাহলে আমরা আর এই কন্ডিশনটাও চেক দেওয়ার দরকার নেই, এদিকেও যাওয়ার দরকার নেই, আমাদের ডিভিজরগুলো অলরেডি সব পেয়ে গেছি। তাহলে 12-এর বেলায় কত পর্যন্ত আসলে হইতেছে? 16 হয়ে যায়। তো এই যে 3 পর্যন্ত আসলে সব ডিভিজর পেয়ে যাচ্ছি, 4 পর্যন্ত এসে আমরা আর ওই দিকে আগানো যাচ্ছে না।
তাহলে নাম্বারটা ডিভিজর বের করতে হইলে আমরা এখানে 12 এর বেলা দেখেছি যে কোনো একটা নাম্বার n এর ডিভিজর বের করতে হইলে আমাদের 1 থেকে চেক করে আসতে হবে মডুলাস i এর মান 1 থেকে শুরু হবে। এই কন্ডিশনটাতে কতক্ষণ পর্যন্ত i নিতে হবে? ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত i কে মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে আমাদের নাম্বারটার সমান বা ছোট হইতেছে। বড় হয়ে যাইলে আমাদের আর চেক করার দরকার নেই। তো আমাদের যদি i স্কয়ার n পর্যন্ত চেক করতে হয়, তার মানে হলো আমাদের নাম্বারটার স্কোয়ার রুট পর্যন্ত চেক করলেই হবে। এতক্ষণ আমাদের ছিল নাম্বারটার অর্ধেক পর্যন্ত চেক করা ছিল, এখন আমাদের স্কোয়ার রুট পর্যন্ত চেক করলেই হয়ে যাচ্ছে। স্কোয়ার রুটের মধ্যেই আমরা সবগুলো ডিভিজর পেয়ে যাব। তাহলে আমরা যদি এমন একটা প্রশ্ন করেই ফেলি যে সবগুলো সংখ্যা ডিভিজর সংখ্যা সমান না কেন, এর আরেকটু প্রিসাইজ করে কোশ্চেন করতে পারি যে সেটা হলো কেন সবগুলো এর কিভাবে প্রাইম নাম্বারগুলো এক্সিস্ট করে। যেমন এখানে প্রাইম আছে, 2 আছে, এখানে 2 হলো প্রাইম, 3 প্রাইম, 5, 7, তারপর 11, 13 প্রাইম। তো এই ছোট সংখ্যাগুলো যেমন 11 এর বেলায় দেখি, 11 এর প্রাইম হতে হলে তাকে কি করতে হবে? 2 থেকে 10 সবগুলো সংখ্যা একটাও 11 এর ডিভিজর হতে পারবে না। সবগুলো সংখ্যা 11কে পাস করে যেতে হবে। তো 11 এর স্কোয়ার রুট কত? 3। তার মানে এই দুইটা সংখ্যা 11কে পাস করে যে চলে যাইলে, মাল্টিপল হিসেবে না নিলে 11 প্রাইম হয়ে যাবে। কিন্তু অনেক অনেক বড় নাম্বার রয়েছে যারা কিনা প্রাইম। একটা ছোট সংখ্যা প্রাইম হতে পারে, এত বড় নাম্বারগুলো কিভাবে প্রাইম হচ্ছে? আমাদের অনেক সংখ্যাই, সব সংখ্যারই ডিভিজর সংখ্যা। আরেকটা কোশ্চেন হতে পারে যে সেম কোশ্চেন যে বিভিন্ন সংখ্যার ডিভিজর সংখ্যা কেন ভিন্ন হচ্ছে। তো নাম্বারগুলো বিভিন্ন রকম ডিভিজর পাচ্ছে। 10 টু দি পাওয়ার 9 এর ছোট অনেক সংখ্যা আছে যাদের ডিভিজর সংখ্যা 240। তার মানে নাম্বারগুলো ডিভিজর পাচ্ছে, এক একটা নাম্বার অনেক বেশি ডিভিজর পাচ্ছে। তারপর এই যে প্রাইমও ক্রিয়েট হচ্ছে ফাঁকে ফাঁকে, প্রাইম নাম্বার অনেক কমই।
তো দুইটা পয়েন্টের কারণে প্রাইম নাম্বারগুলো এক্সিস্ট করে, অথবা সবগুলো সংখ্যার ডিভিজর সংখ্যা তো সমান হবেই না। সেটা হলো আমাদের নাম্বার সিস্টেমটা ক্রমিক, বাড়তে থাকে, এক এক করে বাড়তে থাকে। আর আরেকটা পয়েন্ট হলো ডিভিজর নেওয়ার সিস্টেমটা। আমরা নাম্বারগুলোর মাল্টিপল কীভাবে নিচ্ছি? এক সবগুলোকে নিয়ে নিচ্ছে, দুই একটা একটা করে গ্যাপ দিয়ে নিচ্ছে। 3 এমনিতেই 0 থেকে 3 একক দূরে আছে, আবার সেই তার সমান করে করে গ্যাপ দিয়ে নিচ্ছে। এভাবে আরেকটা সংখ্যা আরও বেড়ে গেছে, আবার আরও বড় গ্যাপ করে করে ডিভিজরগুলো নিচ্ছে। এভাবে কিছু সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের প্রাইম নাম্বার, কিছু সংখ্যা বেশি ডিভিজর পাচ্ছে, কিছু সংখ্যা কম ডিভিজর পাচ্ছে। তো এই যে এর ভিত্তিতে এর ভিত্তিতে কিছু সংখ্যাকে কি স্পেশাল নাম্বার বলা যাবে? প্রকৃতিতেও বা সৃষ্টিতে, ইউনিভার্সে অনেক কিছু আছে যে মিলে যাইতেছে, একটা সংখ্যা বারবার করে বিভিন্ন কিছুতে দেখা যাইতেছে। ইভেন কিছু কিছু সুন্দর নাম্বারও দেখা যায়, বিভিন্ন কিছুতে নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। বাট কোনো নাম্বার স্পেশাল, আমাদের সব নাম্বারই ক্রমিক। তারপর আমাদের নাম্বারগুলো যেমন 9-এর পরে আমরা 10 পেয়ে যাই, দুইটা অঙ্ক হয়ে যায়। আবার 99-এর পরে 100 পেয়ে যাই, এবার 3টা অঙ্ক করে চলতে থাকে। হ্যাঁ, এটা নাম্বার সিস্টেমের সৌন্দর্য বা সিম্পলিফিকেশনের জন্য। তবু আমাদের নাম্বার সিস্টেমটা হলো ক্রমিক। তারপর প্রত্যেকটা নাম্বারই আমাদের কাছে স্পেশাল। এমনিতেই ডিভাইন নাম্বার বা স্পেশাল নাম্বার হিসেবে লাইফে ধরা একটা নাম্বারকে ডেলভ হয়ে যাইলাম, কিছু গোড়ামি সৃষ্টি করে বসলাম, এটা ঠিক না। যেমন আমার বেলায় আমি অনেক সময় বার্গেন করার সময় এই জিনিসটা হয়ে যায় যে একটা দাম আন্দাজি ফিক্স করে ফেলা, আর ফিক্স প্রাইসে তো সব কিছু কেনা হয় না, তাই না? তো একটা নাম্বারে স্পেশাল হিসেবে ডেলভ হওয়া উচিত না। এমনিতে লাইফে কিছু কিছু নাম্বার অবশ্যই আমাদের লাইফও স্পেশাল হয়ে যায়। এবার গ্রেটেস্ট কমন ডিভিজর এবং লোয়েস্ট কমন মাল্টিপল নিয়ে শিখি। গ্রেটেস্ট কমন ডিভিজর কি? গ্রেটেস্ট কমন ডিভিজর জিসিডি দুইটা নাম্বারের মধ্যে আমরা বের করি এলসিএম জিসিডি। তো নাম্বার দুইটা যদি হয় এবি এর জিসিডি আমরা যদি 12 আর 8-এর বেলায় দেখি, এদের কমন ডিভিজর কে আছে? সিডি। কমন ডিভিজর আছে 1 2 4, 1 2 4 আছে কমনলি। এবার এদের কমন ডিভিজরগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, সেটাই তো গ্রেটেস্ট ডিভিজর। আমরা যদি দুইটা নাম্বার নেই এবি, তাহলে একটা ছোট হবে, একটা বড় হবে সংখ্যা রেখায়। তো আমাদের গ্রেটেস্ট কমন ডিভিজরগুলো, এদের কমন ডিভিজরগুলো এ কেও ডিভাইড করবে, বি এ কেও ডিভাইড করবে, তার মানে এ ছোট হবে, তাই না? এদিকে হবে। এখন গ্রেটেস্টটা একদম বড়টা হবে, তাদের ক্লোজ যেটা, যেমন 1 2 4 এ দুইটার কমন রয়েছে, আর এদের সাথে এদিকে ক্লোজলি রয়েছে 4, গ্রেটেস্ট কমন ডিভিজর। এবার এদের এলসিএম অন্য দুইটার দেখাই, যাতে করে ওগুলো বিলং করে ছোট দুইটার।
এলসিএম কি হবে? এলসিএম হলো দুইটা কমন মাল্টিপল, এলসিএম কমন মাল্টিপল। আর কমন মাল্টিপল কে কে? 2 এর কমন মাল্টিপল কে কে? 2 আর 3 এর, 2 আর 4, আচ্ছা 2 আর 4 না দিয়ে আমরা 2 আর 3 দিলাম। 2 আর 3 এর কমন মাল্টিপল কে কে? 2 এর মাল্টিপলগুলো নেই। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, এভাবে একটা সংখ্যার অসংখ্য মাল্টিপল রয়েছে। এবার 3 এর মাল্টিপলগুলো নিলে 3, 6, 9, 12, 18, 12, 15, 18, 21, 24 এরকম। তো এদের কমনলি কোনটা কয়টা পড়ে গেছে? এই যে দুইটার মাল্টিপলগুলো থাকবে এই দিকে, তাই না? বড়টার এদিকে থাকবে কমন মাল্টিপলগুলো। তাহলে কমনলি কি পড়ে গেছে? 6 পড়ে গেছে, 12 পড়ে গেছে, তারপর কি পড়েছে? 18 পড়েছে কমনলি। এই তিনটা কমনলি রয়েছে 2 এর এখানে। তো আমাদের কমন মাল্টিপলের বেলায় আমাদের কি কাজে লাগতে পারে? কাজে লাগতে পারে একদম ক্লোজলি যেটা আছে ছোটটা কাজে লাগতে পারে। লোয়েস্ট কমন মাল্টিপল কাজে লাগতে পারে। লোয়েস্ট, তাহলে আমাদের লোয়েস্ট কমন মাল্টিপল কোনটা? 6। দুইটা সংখ্যা নেই, 4, 8, 12 নিলাম। প্রাইম ফ্যাক্টরাইজেশনে জিসিডি, এলসিডি, এলসিএম কীভাবে মিন করতেছে? 8 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন হলো 2, 2, 2। 12 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন 2, 2, 3। তো এদের জিসিডি হলো, জিসিডি তো দুইটাকে ভাগ যাবে এমন, তাই না? তো এদের কমন ডিভিজর কি হবে? কমন ডিভিজর হবে দুইটাকে ভাগ যাবে এমন। আর জিসিডি হলো সবচাইতে বড় কমন ডিভিজরটা। তো আমাদের দুইটাকে ভাগ 1 তো যাবে, তাই না? সবচাইতে ছোট যেই কমন ডিভিজর থাকবে সেটা হলো 1। আর দেখি আমরা সবচাইতে বড় কি পেতে পারি। তো এখানে 2 প্রাইম ফ্যাক্টর হিসেবে আছে, এখানেও 2 প্রাইম ফ্যাক্টর হিসেবে আছে। তো আমরা কি জিসিডিতে 2 নিতে পারি? পারি, যেহেতু দুইটাতেই আছে। তাহলে আমাদের জিসিডি এটাকেও ভাগ করবে, এটাকেও ভাগ করবে, 2 নিতে পারি। এখন 2 কয়টা নিতে পারি? 2টাও নিতে পারি। 2টা নিতে পারি কারণ ন্যূনতম 2টা আছে। দুইটার মধ্যে 12তে 2টা আছে আর 8-এর মধ্যে 3টা আছে। 3টা নিতে পারবো না, 3টা নিলে 12কে ভাগ করবে না। আর 2টা নিলে 8কেও ভাগ করবে, 12কেও ভাগ করবে। এবার আর কি প্রাইম আছে? 2 এর পালা শেষ। এবার 8-এ আর কোনো প্রাইম নেই। এবার 12তে 3 আছে, 3 নিতে পারি। 3 নিতে পারবো না কারণ তাহলে তো 12কে ভাগ করতে 8কে ভাগ করতে পারবে না। 8-এর মধ্যে কোনো 3 নেই, তাহলে 3 নিতে পারবো না। অর্থাৎ
আমাদের যদি কমন প্রাইম থাকে, কমন প্রাইম থাকলে দুইটার মধ্যে সেই প্রাইমটা যেটাতে কম সংখ্যক বার আছে সেগুলো নিব। যদি এখানে 3 আরও দুইটা থাকতো তাহলে একটা নিতে পারতাম, অথবা এখানেও 3 একটা থাকলে আমরা একটা নিতে পারতাম। তো এরকম জিসিডি এর বেলায় জিসিডিতে প্রাইমগুলো, কমন প্রাইমগুলো যেটাতে কম সংখ্যক বার আছে সেই কম সংখ্যক বার নেব। আর তাহলে আমাদের জিসিডি হলো এইটা 4। এবার এলসিএম কে হবে, এলসিএম হবে এখানে আমাদের নাম্বার দুটো হলো 8, 12। এলসিএম এদিকে থাকবে, দুইটারই কমন মাল্টিপল হবে, লোয়েস্ট কমন মাল্টিপল হবে। তো এলসিএম এর মধ্যে এলসিএমকে এটাও ভাগ করতে হবে, এটাও ভাগ করতে হবে। জিসিডির বেলা জিসিডিটা এই দুইটাকে ভাগ করতে হয়েছে, এলসিএম এর বেলা এলসিএমকে এই দুইটা ভাগ করতে হবে। তো আমরা এলসিএম এর মধ্যে এই দুই প্রাইম ভেক্টরগুলো নিতে হবে। 2বার নিলাম, 2বার নিলে কি 12 ভাগ করবে, 12 এর দুইটা দিয়ে ভাগ করবে, কিন্তু এখানে 3টা আছে, এইটা ভাগ করতে পারবে না, সেজন্য 3টা নিতে হবে। এখন 3টা থাকায় এই দুইটাও ভাগ করতে পারবে, এখানে 3টাও ভাগ করতে পারবে। এবার এখানে 2-এর কাজ শেষ। এবার আর কোনো প্রাইম আছে এখানে আর নেই, 12তে আছে 3 নিতে হবে, কারণ 3 না নিলে এটাতে যে একটা 3 আছে সেজন্য সে এলসিএমকে ভাগ করবে না, এখন ভাগ করবে। এলসিএমের মধ্যে এইটাতে যে ফ্যাক্টরগুলো আছে সবগুলো থাকতে হবে, আর এটাতে যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোও থাকতে হবে, তাই না? তাইলে না এগুলো ভাগ করতে পারবে। তো এখন আমরা যদি 3, 5 আরও নিয়ে নেই, 3 নিলাম, 5 নিলাম, এটাকেও ভাগ করতে পারবে, কারণ সবগুলো, এটার 2টা 2 আছে, একটা 3 আছে, এটা 2টা 2 আছে, ভাগ করতে পারবে, 2টাই ভাগ করতে পারবে। এবার আমরা যাই গুণ করে বাড়াই দেই, সমস্যা নাই। তো এখন আমাদের বের করতে হবে লোয়েস্ট কমন মাল্টিপলটা, তার মানে এখানে আমরা গুণ দিতে পারবো না, আমরা একদম লো করতে চাইব আমাদের এলসিএমকে। তার মানে এখানে বড়টা নিতে হবে, 2 যেখানে বেশিটা আছে সেটা নিতে হবে। 3টা নিলাম, আরও নিলেও কিন্তু ভাগ করবে এটাকে, কিন্তু ওই যে লোয়েস্ট হবে না, সেজন্য আমরা আর নিতে পারবো না। আর যেখানে বেশি আছে সেটা নিতে হয়েছে কেন? কারণ এইগুলো তো ভাগ করবে এলসিএমকে, তাই না? তাহলে এগুলো তো সব থাকতে হবে, তার মানে বেশিটা নিতে হবে এলসিএমে। আর এলসিএমে আরও কয়েকটা ফ্যাক্টর বাড়িয়ে দিলে সেটাও হবে না, কারণ তখন ভাগ করতে পারবে না, তখন বেশি হয়ে যাবে। তাহলে এলসিএমের জন্য আমাদের 8-এর মধ্যে কোনটাতে বেশি আছে সেটা নিতে হবে, আর জিসিডির জন্য আমরা কোনটাতে কম সংখ্যক আছে সেটা নিতে হয়। যদি কোনো ভেক্টর দেখা যায় যে 2টার একটাতে নাই, তাহলে সেটা নিতেই পারবো না, তাই না?
সেটা হলো জিসিডির জন্য। আর এলসিএমের জন্য যেটাতে বেশি সংখ্যক বার আছে সেটা নেব। যেমন 3 এখানে নাই, মানে 0 বার আছে, আর এখানে আছে একবার নিচ্ছি এলসিএমে। এবার এলসিএম আর জিসিডির মধ্যে সম্পর্ক কি হতে পারে? আমরা যদি 8, 12 এদের ফ্যাক্টরগুলো গুণ করে লিখি পাশাপাশি, 2, 2, 3, তো আমরা এখানে এর সবগুলো ফ্যাক্টর নিয়ে এসেছি। গুণ করা মানে সবগুলো ফ্যাক্টর চলে আসা, এখানেও এর সবগুলো ফ্যাক্টরও নিয়ে আসছি। তো আমাদের এখন কি হইতেছে, আমরা এখানে এলসিএম আমরা কি করছি, শুধুমাত্র বেশি সংখ্যকটা আনছি, তাই না? আর জিসিডিটা আনছি কম সংখ্যকটা। আর গুণের মধ্যে আমরা বেশি সংখ্যক বারেরটাও নিয়ে আসছি, কম সংখ্যক বারেরটাও নিয়ে আসছি। এভাবে প্রত্যেকটার বেলায় আমরা বেশি সংখ্যক বার যেটা আছে সেটাও নিয়ে আসতেছি, কম সংখ্যক বার যেটাতে আছে সেটাও নিয়ে আসতেছি। আর এটা থেকে আমরা এলসিএম কিভাবে পাবো? এলসিএম পাবো আমরা যদি বেশি সংখ্যকটাকে রেখে দেই আর কম সংখ্যক বার যেটা আছে সেটা বাদ দিয়ে দেই। এটা কিন্তু আমাদের এলসিএম। তার মানে কি হইতেছে, এলসিএম ও এবি সমান দুইটার গুণফল থেকে আমরা যখন ওই যে কম সংখ্যক বার যেটা আছে মানে জিসিডি আর কি, জিসিডির সাইডটাও তো নিয়ে নিছি, তাই না? কম সংখ্যক বার যেটা আছে, মানে এটা এলসিএম হতো আমরা যদি কম সংখ্যক বারটা না নিতাম। অথবা জিসিডির বেলায়ও সমানভাবে সিমিলারলি রিপ্রেজেন্ট করা যায়, তুমি চিন্তা করলে দেখতে পাবা। তো আমরা জিসিডি এর সাইড না নিলে, মানে জিসিডি এর পুরাটা থেকে জিসিডিগুলোরে ভাগ করে দিলেই তো আমাদের এলসিএমটা থেকে যাইতেছে, তাই না? তাইলে এটাই হলো জিসিডি আর এলসিএমের রিলেশনশিপ। তো আমাদের বেসিক শেষ, আমরা এখন ইন্টারমিডিয়েট লেভেলের টপিকে পদার্পণ করব। টাংটাডাং। তাহলে আমরা শিখব প্রাইম ফ্যাক্টরাইজেশন। একটা জিনিস দেখি, আমাদের এক প্রাইম নাম্বার না, একের এইদিকের নাম্বারগুলো এককে প্রপার ডিভিজর হিসেবে পাবে। তো 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, 4 প্রাইম নাম্বার না, ছাড়কে এদিক থেকে 2টা প্রাইম নাম্বারের গুণফল হিসেবে, প্রোডাক্ট হিসেবে প্রকাশ করা যায়। তার মানে 4 প্রাইম নাম্বার না, 5 প্রাইম। আচ্ছা, 6 প্রাইম নাম্বার, 2, 3 প্রাইম নাম্বার না, 2, 3-এর প্রোডাক্ট হিসেবে কম্পোজিট নাম্বার। তাহলে যারা প্রাইম না, প্রাইমের প্রোডাক্ট হিসেবে প্রকাশ করা যায় তাদেরকে কম্পোজিট নাম্বার বলা হয়। আমরা 4, 6কে কম্পোজিট নাম্বার হিসেবে পেয়েছি। এবার 7 প্রাইম নাম্বার, 8 প্রাইম না, 8কে এভাবে লেখা যায়। আবার এখানেও আবার প্রাইমে ভাগ করা যায়, আরও ভাগ করে 2, 2 লেখা যায়। তার মানে এবার সবগুলো প্রাইম হলো। এবার 9 প্রাইম না, 10 প্রাইম না,
11 প্রাইম, 12 প্রাইম না, 13 প্রাইম। দুই, 5, তারপর এখানে আছে 3, 4, অর্থাৎ একটা নাম্বার ছোট বা যত বড়ই হোক না কেন কম্পোজিট নাম্বার, তাকে কি করা যাবে, প্রোডাক্ট হিসেবে প্রকাশ করা যাবে। আবার প্রোডাক্টগুলোকেও আবার ভাঙা যাবে, এভাবে প্রাইম পর্যন্ত ভাঙা যাবে। তার মানে যে কোনো একটা নাম্বারকে পুরোপুরি প্রাইম এভাবে প্রাইমের গুণফল হিসেবে প্রকাশ করা যায়। তো এই ফর্মটা কি, একটা নাম্বারকে প্রাইম ফ্যাক্টর যে ফর্মটা, সেটা হলো আমরা একটা নাম্বারের বেলায় দেখি, আমরা নাম্বারটা নিলাম 500। তো আমরা কি করব, 2 থেকে এভাবে ক্রমান্বয়ে কোনটা দিয়ে ভাগ যায় চেক করে আসব। তো আমাদের প্রথমে 2 দিয়ে ভাগ যাবে, আমাদের প্রাইম পেয়েছি 2, ভাগ করলে হয়ে যাবে 250। এবার 3 দিয়ে ভাগ দিতে পারবো না, 2 দিয়ে আর ভাগ চাই কিনা দেখতে হবে, স্কিপ করা, যতবারই ভাগ যাবে 2 দিয়ে ততবার ভাগ করতে হবে, স্কিপ করা যাবে না। তো আবার আরেকটা পাবো, এবার হয়ে যাবে কত, 125 হয়ে যাবে। এবার 3 দিয়ে ভাগ করতে, 2 এর পরে 3-এ আসবো, 3 প্রাইমটা দিয়ে ভাগ যায় না। এবার 4-এ আসবো, 4 দিয়ে কি চেক করব, আমরা তো প্রাইমের প্রোডাক্ট হিসাবে প্রকাশ করতেছি, 4 দিয়ে কি চেক করব, 4 দিয়ে চেক করব না, ভাগ যাইলেই আমরা এখানে চলে যাব। এখন 4 দিয়ে কি ভাগ যাওয়া পসিবল না, কারণ যদি 4 যেহেতু কম্পোজিট, তাইলে আমরা তো এগুলো দিয়ে চেক করে আসছি, ইভেন কে কতবার করে আছে সেটাও চেক করে আসছি। তার মানে এই যে 4 দিয়ে তো লিটারালি ভাগ যায় এখানে, তাই না, 2 আমরা পেয়েও গেছি। সো 4 দিয়ে এখানে ভাগ যাবে না, তার মানে আমরা এভাবে চেক করলে কম্পোজিট কোনো নাম্বার আসবে না, আমাদের কম্পোজিট আসবে না। তো আমরা চেক করে নিতে পারি, কারণ আমরা আবার 4 প্রাইম কিনা সেটা চেক করতে যাব না, সেটা চেক করার আমাদের দরকার নেই, আমাদের জাস্ট এভাবে চেক করে আসবো, আমরা অবশ্যই সবগুলো প্রাইম পাবো, কারণ একটা কম্পোজিট পয়েন্টে আসলে সেটা অলরেডি ওই যে ফ্যাক্টরগুলো নেওয়া হয়ে গেছে, সেটা দিয়ে আসলে ভাগ যাবে না। তারপর 5-এ আসবো, 4-এর বেলায় আবার 5 দিয়ে ভাগ যায়, 5-5 25, আমাদের নাম্বারটা হয়ে গেছে 5। এবার আবার তো ভাগ দিতে হবে, যতবার 5 দিয়ে ভাগ যায় আবার 5 দিয়ে ভাগ দিলে 1 হবে। আমরা প্রাইম ফ্যাক্টর বের করতে 2 থেকে শুরু করে ওই নাম্বারটার স্কোয়ার রুট পর্যন্ত চেক করব, তার মানে 500-এর বেলায় আমরা 22 পর্যন্ত চেক করব। একটা যদি 2 বার করে থাকে, 2 বার ততোধিক করে থাকে, যতবার ভাগ যাবে ততবার ভাগ দিয়ে ওগুলো নিয়ে নেব আমাদের প্রাইমের কন্টেইনারে। তো আমরা 34-এর বেলায় দেখি, 34-এর বেলায় 1 থেকে 5 পর্যন্ত চেক দিতে হবে, স্কোয়ার রুট 5। তো আমরা 2 পাবো, পরে নাম্বারটা 17 হয়ে যাবে। এবার আমরা 3 দিয়ে চেক দিব, ভাগ যায় না, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 5 পর্যন্ত 5 দিয়ে চেক করলে ভাগ যাবে না, কিন্তু আমাদের নাম্বারটা তো 1 হলো না, 17 রয়ে গেল, অথচ আমাদের প্রাইম ফ্যাক্টর হওয়ার কথা 2, 17। তো এই নাম্বারটা যদি 1-এর বেশি হয়, তাহলে আমরা
সেটাকে নিয়ে নিব আমাদের প্রাইমের কন্টেইনারে। তো এই যে স্কোয়ার রুটের এদিকে যদি একটা প্রাইম, কোনো একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশনে যদি স্কোয়ার রুটের এদিকে একটা প্রাইম নাম্বার থাকে, তাহলেই আমরা 1 পাবো না, লাস্টে ওই নাম্বারটা পাবো, ওই নাম্বারটা কন্টেইনারে নিয়ে নেব। এখন মনে হয় যে এটার একটা স্পেসিফিক বা এটার একটা প্রপার রিজন আছে কেন মানে এখানে এই দিকে স্কোয়ার রুটের এদিকে একটাই মাত্র প্রাইম থেকে যাইতে পারে। এটার মনে হয় যে রিজন আছে, এটা রিজন নাই। এটা রিজন হলো এই যে এই নাম্বারটার প্রাইম ভেক্টরগুলোতে এই স্কোয়ার রুটের এদিকের এই প্রাইমটা বিলং করে, এটা রিজন এটাই। ফ্যাক্টরাইজেশন ফর্মটা কী হবে? একটা নাম্বারে প্রথম প্রাইমটা যতবার আছে, প্রথম প্রাইমটা সে যতবার আছে, পরের প্রাইমটা সে যতবার আছে, এভাবে পিকে সংখ্যক প্রাইম থাকলে পিকে তম প্রাইমটা আর সে যতবার আছে। তাহলে 35-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি হয় 2 2 5 5 5 7, তার মানে হলো P1 এখানে 2, E1 2, P2 5, E2 3, P3 7, E3 1। তাহলে আমরা একটা সংখ্যার ডিভিজর্স বের করা শিখেছি, আবার প্রাইম ভেক্টর বের করা শিখেছি। ডিভিজর বের করার জন্য কোড কী হতে পারে? আমাদের ফাইন্ড ডিভিজর্স ফাংশনটা ডিভিজর বের করার কাজ করতেছে। তো আমরা একটা ভেক্টর কন্টেইনার নিলাম ডিভিজরগুলো পুশ করার জন্য, আর আমরা তো n স্কোয়ার রুট পর্যন্ত চালাইতে হবে 1 থেকে শুরু করে। তো যদি ডিভিজর হয় সেটা i, যদি ডিভিজর হয় তখন সেটা পুশ করব। আর পেয়ারওয়াইজ নেওয়ার জন্য ওই যে আইকে দিয়ে ভাগ করলে স্টেপটা বা পেয়ারওয়াইজ ডিভিজরটা আসবে, তখন সেটা যদি i এর সমান না হয় তাহলে সেটাও পুশ করে দেব। কারণ সেটা যদি i এর সমান সমান হয়ে যায়, যেমন এই যে এখানে বলছিল 6 বেলায় 36-এ যখন 6-এর বেলায় আসে তখন তো 2বার পুশ হয়ে যাবে 6। এবার অর্থাৎ পেয়ারওয়াইজটা যখন সেম নাম্বার হয়, যেমন 16-এর বেলায় 4, 36-এর বেলায় 6, 9-এর বেলায় 3। এবার আমাদের প্রাইম ভেক্টর বের করার কোডটা কি হতে পারে? এবার আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনের জন্য কোডটা কি হতে পারে? এই ফাংশনটা প্রাইম ভেক্টরগুলো বের করতেছে। তো n এর জন্য প্রাইম ভেক্টর বের করতে হইলে এখানেও আমরা জানি যে স্কোয়ার রুট পর্যন্ত ছেক দিতে হবে।
যদি যদি একটা নাম্বার যদি ডিভিজর হয়, একটা নাম্বার যদি প্রাইম ভেক্টর হয়, তাহলে এই যে হোয়াইল লুপ চালিয়ে সে কতবার ভাগ চাইতেছে ততবারই তাকে নেওয়া হচ্ছে। এবার আমরা একটা সংখ্যা প্রাইম চেক করা শিখেছি, সেটা হলো সেটা হলো 2 থেকে সেই নাম্বারটার স্কোয়ার রুট পর্যন্ত চেক করে দেখব যে কেউ কি তাকে ভাগ যায় কি না। যদি না যায় তাহলে সে, যদি একটাও প্রপার ডিভিজর আর পাওয়া না যায় তাহলে সে প্রাইম হয়ে যায়। এরকম করে আমাদের তখন একটা প্রাইম চেক করার জন্য আমাদের কমপ্লেক্সিটি স্কোয়ার রুট অফ n লাগতো। যদি আমাদের কোনো প্রবলেমে ফ্রিকুয়েন্টলি আমাদের একটা নাম্বার প্রাইম কিনা সেটা চেক করতে হয়, তাহলে আমরা কি বারবার এই কাজটা করব? আমাদের সাধারণত কিছু প্রবলেম থাকে যেখানে ফ্রিকুয়েন্টলি একটা নাম্বার প্রাইম চেক করতে হয়, সেখানে আমরা 1 থেকে 10⁻6 এই পর্যন্ত নাম্বারগুলোর আগে থেকেই চেক করে রাখি কোনটা প্রাইম না। তো এটা চেক করার জন্য স্পেশালি সুন্দর একটা নিয়ম আছে যেটা কিনা খুবই সহজ। সেটা হলো, আমরা তো চেক করে কি 2 থেকে স্কোয়ার রুট পর্যন্ত কোনো একটা ডিভিজর পাওয়া যায় কি না, তাহলে সেটা কম্পোজিট হয়ে যায়, আর না পাওয়া গেলে সেটা প্রাইম। তো আমরা কি করতে পারি, আমরা এগুলো সবগুলোর বেলায় 1 থেকে 10⁻6 সবগুলোর বেলায় এই জিনিসটা রেকর্ড করে রাখতে হবে, কে প্রাইম, কোনটা প্রাইম না। আমরা এখানে 2 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো নিলাম। তো 0, 1 এমনিতে প্রাইম না, তাই না? 1 এমনিতে প্রাইম না, সেটা আমরা জানি। তো আমরা 2 থেকে এগুলোর মধ্যে কারা প্রাইম, অর্থাৎ 10⁻6 এর মধ্যে কারা প্রাইম সেটা চেক করব। আমাদের এখানে 19 আছে, তো আমরা কি করব, আমরা এই দিকে যাইলে তো সবাই প্রাইম, তাই না? সবাই প্রথমে প্রাইম, যতক্ষণ পর্যন্ত আমরা প্রাইম দিয়ে কম্পোজিট নাম্বারগুলো না পাই। তো আমাদের 2 প্রাইম। এবার এখানে টিক দেই। এবার 2 দিয়ে একটা প্রাইম পেয়ে গেলে আমরা তাকে দিয়ে যারা কম্পোজিট হয়ে যায় তারা যে প্রাইম না সেটা মার্ক করে নেব। তারপর আমরা মার্ক করে নেব 2 এর মাল্টিপলগুলোকে, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। এবার আমরা 2 এর পরে 3 এ আসবো। এবার 3 কিন্তু মার্ক করা, মানে কম্পোজিট হিসেবে মার্ক করা নেই এখন পর্যন্ত। তাহলে 3 দিয়ে, যেটা কম্পোজিট হিসেবে মার্ক করা নাই, সেটা দিয়ে আবার কম্পোজিটগুলো চেক করব। তো আমরা কি করতে পারি, 3 এর মাল্টিপলগুলো নিতে পারি। 3কে নেব না, 3 প্রাইম, পরবর্তীগুলোকে নেব। 3 এমনিতে কম্পোজিট হিসাবে মার্ক করে না থাকা মানে 3 হলো প্রাইম। তো পরবর্তীগুলো নিলে 6 অলরেডি মার্ক করা আছে, 6, 9 মার্ক করতে হবে, 12 মার্ক করা আছে, 12, 15, 18 মার্ক
এবার এবার আবার এক বাড়াতে হবে, 4-এ আসবো। যদি কোনোটা কম্পোজিট মার্ক করা থাকে তাহলে আমরা সেটা দিয়ে আর কম্পোজিট বানানোর দরকার নেই। এবার দরকার নেই এজন্যই যে আমরা জানি যে সবগুলো নাম্বার প্রাইম ভেক্টরের একটা ব্যাপার থাকে, সেখানে কম্পোজিটের একটা প্রমাণ মিলে যায়। আচ্ছা, তো 5-এর বেলায় 5 প্রাইম পেয়েছি, প্রাইমগুলোতে আমরা মার্ক করব। তো 5 প্রাইম পাইলে 5 দিয়ে এখন মার্ক করতে হবে। 10, 15, 20, 6 কম্পোজিট মার্ক করা, 6 দিয়ে মার্ক করব না। 7 প্রাইম, 7 দিয়ে মার্ক করব। 14 পরবর্তী মাল্টিপল, 21, 8 কম্পোজিট, 8 কম্পোজিট, 9 কম্পোজিট, 10 কম্পোজিট, 11 কম্পোজিট না প্রাইম, 11 দুগুণে 22, আমরা 19 পর্যন্ত নিয়েছি। এবার 12 কম্পোজিট, 13 দিয়ে মার্ক করব, 13 প্রাইম, 26 নেই, 14 কম্পোজিট, 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 17 প্রাইম, আবার 19, 18 কম্পোজিট, 19 প্রাইম। তাহলে দেখো, এভাবে 2 দিয়ে যখন একটা প্রাইম পেয়েছি, আমরা কি করেছি, এভাবে সবগুলোতে গেলাম, একটা প্রাইম পাইলে সেটার মাল্টিপলগুলো নিলাম। তো ধরো 2 আমরা শুধু প্রাইমগুলোতে দিয়ে নিতেছি, তো আমাদের প্রাইমগুলো সিরিয়ালে কে কে আছে? 5, 7, 11, 13, 19, 17 আছে এখানে, পরে 19। এভাবে আমাদের শুধু প্রাইমগুলো দিয়ে চেক হচ্ছে। একটা প্রাইমের জন্য চেক হইতে আমরা কি করতে হইতেছে? 2, তারপর আবার 2 যোগ করা হইতেছে, 4 যোগ করা হইতেছে, এভাবে। তার মানে এই যে কয়টাতে ট্রাভার্স করা হয়েছে? n বাই ওই প্রাইমটা, তার মানে n বাই 2 কমপ্লেক্সিটি হবে n বাই 2 প্লাস n বাই 3, n বাই 5, এভাবে প্রাইমগুলো দিয়ে ভাগ যাবে কমপ্লেক্সিটি। এটা টোটাল কমপ্লেক্সিটিটা হবে n log n। এটা কিন্তু খুবই কম, এটা খুবই কম। এই যে হারমোনিক প্রাইম থাকতেছে এমনিতে খুব কম সংখ্যক, তারপরে এরা খুব লাফাই সংখ্যাগুলোতে ট্রাভার্স বিচরণ করতেছে। সিভ অ্যালগরিদমে আমরা জানি যে আমাদের এই যে আমরা তো প্রাইমগুলো দিয়েই চেক করব, তাই না? আমরা জানি যে আমাদের প্রত্যেকটা, আমাদের 10⁶ জন্য স্কোয়ার রুট হবে 10⁻3, মানে স্কোয়ার রুট পর্যন্ত নাম্বারগুলো চেক দিলেই আমাদের হয়ে যাবে। তার মানে সবগুলোর জন্য চেক দিতে হবে না। 19-এর জন্য কি হবে? 4, 19-এর স্কোয়ার রুট হয়েছে 4 পর্যন্ত দিলেই হয়ে যায়। এখানে যাইতে হবে স্কোয়ার রুট পর্যন্ত, আর স্কোয়ার রুট পর্যন্ত যে প্রাইমগুলো পাওয়া যাবে সেগুলোর জন্য এই কাজটা করতে হইতেছে, তাই না? তো এবার আমাদের আরেকটু অপটিমাইজ করা যায়, কি জানো? এই যে 2 দিয়ে আমরা নিলাম কম্পোজিট নাম্বারগুলো, এবার 2 দিয়ে নেওয়ার বেলায় আমরা কি করতেছি? 2-এর পরবর্তীটা 4 দিতেছি, 4-এর পরবর্তীটা 6, এরকম দিতেছি, তাই না? আবার 3 দিয়ে নিলে কি হইতেছে?
তিন তিন যোগ করে হইতেছে। কিন্তু ব্যাপারটা হয়েছে যে আমাদের এই যে কম্পোজিটগুলো তো তিনের আগে যেই প্রাইমগুলো আছে তারাও তো কম্পোজিটগুলো নিয়েছিল, তাই না? তো তিনের কম্পোজিট নেওয়া শুরু হবে 3×9 থেকে, কারণ এখানে স্কোয়ার রুটের একটা ব্যাপার রয়েছে যেটা আমরা অলরেডি জানি। সেটা তুমি যদি একটু ফোকাস করে চিন্তা করো তাইলেই হয়ে যাবে। সেটা হলো, ধরো আমরা 5 দিয়ে কম্পোজিট নেব, 5 দিয়ে কম্পোজিট নেব। তো 5 দিয়ে কম্পোজিট নিলে আমরা প্রথমে 5 5 25 থেকে শুরু করব, তার স্কোয়ার থেকে শুরু করব। 5 কারণ 5 25-এর আগে 24 23 এরা আছে, তাই না? এদের স্কোয়ার রুট কিন্তু 5-এর আগের সংখ্যাগুলো, তার মানে 5-এর আগের সংখ্যাগুলো দিয়েই তাদের কিন্তু কম্পোজিট কিনা সেটাও চেক করা হয়ে গেছে। আমরা তো শুধুমাত্র একটা সিম্পলি কম্পোজিট কিনা সেটা চেক করতেছি, শুধুমাত্র একটা প্রপার ডিভিজর পাইতে চাইতেছি, তাই না? সেজন্য এই আমাদের শুধু, তাহলে আমাদের ওভারঅল কি করতে হবে? আমাদের ওভারঅল 2 থেকে স্কোয়ার রুট পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে কম্পোজিট নাম্বার মেক করতে হবে, মানে আমাদের খুব স্ট্যান্ডার্ড সিভে। আর আবার একটা দিয়ে যখন আমরা কম্পোজিটগুলো নেই তখন কি করতে হবে? তখন আমরা ওইটার স্কোয়ার থেকে শুরু করতে হবে, কারণ ওইটার স্কোয়ারের আগের নাম্বারটা কিন্তু আগের যেমন 3-এর বেলায় 3-এর স্কোয়ার হয়েছে 9, আমরা এখান থেকে কম্পোজিট নেওয়া শুরু করতে হবে। আর আগের নাম্বার 8 7 6 5 4 এদের স্কোয়ার রুট আবার 3-এর ছোট, কিন্তু তাহলে এদের যদি কোনো প্রপার ডিভিজর থাকে তাহলে ওই ছোটোগুলো দিয়ে অলরেডি নেওয়া হয়ে গেছে। তার মানে কি করতে হবে বুঝেছ? তো আমরা কোড দেখি। Hey, how's it going? I'm looking forward to working together. Let's figure out where to start. তো আমাদের কি করতে হইতেছে আমাদের এখানে? তাহলে আমাদের এখানে হলো সিভের কোড। আমরা এখানে লিমিট বলতে বোঝায় কয়টা পর্যন্ত নাম্বার জেনারেট করবো। আমাদের এটা লিমিট, এটা 10⁶ হতে পারে, 10⁶ পর্যন্ত জেনারেট করতে পারি। তো একটা ভেক্টর নিলাম, বুলিয়ান ভেক্টর, ওইটা শুধুমাত্র পজিশনগুলোতে একটা নাম্বারের পজিশনে কোনটা প্রাইম না ওইটা না ঠিক করার জন্য। তো আমরা সেটা ইজ প্রাইম, সেটার নাম 0 1 দুইটা প্রাইম না সেটা আগে থেকে ঠিক করে রাখছি। আর 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 সবগুলোকে প্রাইম হিসাবে টিক করে রাখছি, পরে 0 1কে ফলস করে দিয়েছি। তার মানে এখন সবগুলো ট্রু করা, আমরা 0 1 ফলস হিসাবে পেয়েছি। আবার টু থেকে অন্য প্রাইমগুলো চেক করব যারা কিনা এখনও ট্রু আছে, তাই না? মানে কোনটা কম্পোজিট হয়ে যায় সেগুলোকে এখন তো কম্পোজিট করার পালা, তাই না? এই যে সিভের মেন কোডটা শুরু, সেটা হলো আমরা 2 থেকে, এই দেখো আমরা স্কোয়ার রুট পর্যন্ত গিয়েছি। তার মানে যখন আই দিয়ে গুণ করলে লিমিটের ছোটো বা সমান হবে, শুধুমাত্র তখন পর্যন্ত গিয়েছি। এটা মিন করে যে লিমিটের স্কোয়ার রুটই তো মিন করতেছে, তাই না, আইটা। তো ততক্ষণ পর্যন্ত গিয়েছি। আর আমরা এখানে n পর্যন্ত যাইতে পারি। আই মানে স্কোয়ার রুট না দিয়ে আই ইন্টু আই লেস দ্যান ইকুয়াল টু লিমিট না দিয়ে আই লেস দ্যান ইকুয়াল টু লিমিট এটাও দিতে পারি, যেটা আমরা একদম ইনিশিয়ালি করেছিলাম হাতে কলমে। তো এবার আমরা স্কোয়ার রুট পর্যন্ত, আমাদের যেহেতু এটি স্ট্যান্ডার্ড সি কোড, স্কোয়ার রুট পর্যন্তই নিয়েছি।
এবার একটা নাম্বার, ওই যে একটা নাম্বার যদি প্রাইম হয়ে যায়, প্রাইম চেক করে সেটা যদি প্রাইম হয়ে যায়, তাহলে আমরা কি করব? আমরা তার মাল্টিপলগুলোকে কম্পোজিট বানাবো। এই লুপটা তার মাল্টিপলগুলোকে কম্পোজিট বানাই দিতেছে। তো আমরা দেখেছি যে আমরা আরেকটা জিনিস দেখেছি যে তার মাল্টিপলগুলোকে কম্পোজিট বানানোর সময় তার স্কোয়ার থেকে শুরু হয়েছে। এই যে এর মাল্টিপলগুলোকে এখন কম্পোজিট করব। আমরা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি, কার থেকে শুরু করে, স্কোয়ার থেকে শুরু করে ডিক্লেয়ার করেছি নাম্বারগুলো পর্যন্ত যারা যারা আছে। এই যে মাল্টিপলগুলো নেওয়ার জন্য আই যোগ করে গেছে। আর আমরা এখানে আই প্লাস আই মানে দ্বিগুণ থেকেও শুরু করতে পারতাম। তাহলে স্ট্যান্ডার্ড সিভে সাধারণত এটাই লেখা হয়। এটা হলো মোস্ট অপটিমাইজড সিভ। আমরা হাতে কলমেও ব্যাপারটা দেখেছিলাম। তো এভাবে আমাদের এখন যদি একটা কম্পোজিট পাওয়া যায়, সে যদি কম্পোজিট যেই কম্পোজিটগুলোতে পড়বে যোগ করে করে তাদেরকে পলস বানিয়ে দিচ্ছি। এবার কি শিখতে পারি? ধরো একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরগুলো আমরা কিভাবে বের করি। ধরো আমাদের নাম্বারটা হলো 98 এর প্রাইম ফ্যাক্টর রয়েছে 2, 7, 7। তো 98 এর বেলায় আমাদের কি করতে হবে? একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরগুলো বের করতে হলে 2 থেকে তার স্কোয়ার রুট পর্যন্ত চেক দিতে হবে। 98 এর বেলায় স্কোয়ার রুট 9 হবে। তো আমাদের এখন তো স্কোয়ার রুট পর্যন্ত আসতে হবে চেক করে করে। কিন্তু আমাদের যদি এরকম হয় যে ধরো আমরা যখন প্রাইম ফ্যাক্টরগুলো বের করি, তখন কি করি আমরা কি করি? 98 একদম এদিক থেকে চেক করি কোন প্রাইমটা দিয়ে ভাগ যাইতেছে। 2 দিয়ে ভাগ যাইতেছে। 2 পাইলে আমরা 2 প্রাইম ফ্যাক্টর হিসেবে নেই। নাম্বারটা আমাদের হয়ে যায় 49। আমরা 49-এর জন্য আবার মানে প্রাইম ফ্যাক্টরে ভাঙানোর জন্য আমরা আবার কি করব? 3 দিয়ে চেক করব, 4 দিয়ে চেক করব, 5 দিয়ে চেক করব, 6 দিয়ে চেক করব, 7 দিয়ে চেক করতে হবে। এইগুলো এত সিরিয়ালি যাইয়া চেক করতে হবে, তাই না? আচ্ছা, 7 দিয়ে চেক করলে 7 পাবো, তারপরে আবার আরেকটা 7 পাবো, তখন প্রাইম ফ্যাক্টর বের হয়ে গেছে। ধরো একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টর হলো, ধরো তোমার 2, তারপর হলো 2, 7, তারপর তোমার 103, এরকম। তো এই নাম্বারগুলোর প্রাইম ফ্যাক্টর বের করতে হইলে এই যে এদের স্কোয়ার রুট পর্যন্ত যাইতে হবে। 2 থেকে নাম্বারটার স্কোয়ার রুট পর্যন্ত চেক করতে হবে। তাইলে এই কাজটা তো বারবার, এই যে একটা নাম্বার পাইলে আবার সেই নাম্বারটাকে ভাঙানোর জন্য, ধরো একটা ফ্যাক্টর পাইলে পুরাটা মিলে যেটা থাকে ওইটাকে, এইরকম আর কি। 98 এর পরে 2টা পাওয়ায় আবার 49-এর জন্য যে 7 পাইতেছি, তাই না? এটার জন্য আবার 3 থেকে চেক করা হইতেছে। এখন আমরা একটা কাজ করতে পারি না যে সবগুলো নাম্বারের জন্য, ধরো 1 থেকে 10⁶ সবগুলো নাম্বারের জন্য তাদের সবচাইতে ছোট প্রাইম ফ্যাক্টরটা কি,
এই জিনিসটা যদি আমাদের জানা থাকে। যেমন আমাদের যদি জানা থাকে যে 98-এর সবচাইতে ছোট প্রাইম ফ্যাক্টর হলো 2, তো আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে নেব, আমরা সংখ্যাটা হয়ে যাবে 49। এখন আমাদের তো 1 থেকে 10⁶ পর্যন্ত সব নাম্বারের জন্য সবচাইতে ছোট প্রাইম ফ্যাক্টরটা জেনারেট করা আছে। তাহলে আমাদের 49-এর জন্য জেনারেট করা আছে, তো সেটা হলো 7। আমরা 7 নিয়ে নিলাম, আবার নাম্বারটা হয়ে যাবে 7। এবার 7-এর জন্য জেনারেট করা আছে, নাম্বারটা হয়ে যাবে 7, নাম্বারটা হয়ে যাবে 1, 7 নিলাম। তাহলে আর আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন শেষ। তো এই পদ্ধতিতে আমরা কীভাবে লাভবান হতে পারি। এই যে আমাদের সিরিয়ালি স্কোয়ার রুট পর্যন্ত চেক দিতে হইতেছে না, সবগুলো নাম্বারের জন্য ছোটোটা আছে। এবার এই যে একটা নাম্বার স্টেটে 98 থেকে স্টেটে এসেছে 49-এ, তো সে যেই নাম্বারেই প্রাপ্ত হোক না কেন, সেটার জন্য আমরা ছোটোটা জানি। তারপরে ছোটোটা কতবার আছে সেটা আমরা প্রাইম ভেক্টরগুলো নিয়ে নেব, তখন নাম্বারটা তো আরেকটা নাম্বার হয়ে যাবে, সেটার জন্য আমরা জানি। বুঝতে পারছি আমার ব্যাপারটা, তাই না? তো এই পদ্ধতিতে আমরা তো এভাবে সহজে বের করে ফেলতে পারবো। আর আরেকটা ব্যাপার হলো, অনেক নাম্বার যদি থাকে, সেটার মূলত সেজন্যই এই যে এসপিএফটা মানে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরটা বের করে নেওয়া হয় 1 থেকে 10⁶ নাম্বারগুলোর জন্য। স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরটা কীভাবে বের করা যায়? আমরা একটু আগে নাম্বারগুলো দেখেছি কীভাবে সবগুলো নাম্বারের কোন নাম্বারটা প্রাইম না এভাবে জেনারেট করা যায়, এটা দেখেছি। 4, 5, 6, 7, 8। এখন আমরা সবগুলোর স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরটা বের করে নিতে হবে। এর বেলায়ও সেম লুপ চলবে, ওই যে 10 তোমার স্কোয়ার রুট পর্যন্ত লুপ চলবে, মানে 2 থেকে আই, যদি 2 হয় 2 থেকে আই সমান হওয়া পর্যন্ত, মানে আমাদের লিমিট বা 10⁶ বা n যাই বলি না কেন এটাকে, এদের এই পর্যন্ত আমাদের লুপ চালাতে হবে। কোনো নাম্বারের স্মলেস্ট প্রাইম ফ্যাক্টরটা অবশ্যই কি হয়, তো আমাদের এসপিএফ স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর বের করার নিয়ম হলো, আমরা যেই নাম্বার যতটুকু পর্যন্ত বের করতে চাই তার স্কোয়ার রুট পর্যন্ত আসব। এসব নাম্বার দিয়ে ধরো একটা নাম্বারের যদি আমরা তো আমাদের এদিক থেকে নাম্বারগুলো এখন প্রাইম, একটা নাম্বারের এসপিএফ তার সমান মানে হলো সেটা প্রাইম, তাই না? তো আমাদের দুই আসলাম, 2 প্রাইম। এখন 2 দিয়ে কম্পোজিটগুলো চেক করব। 2 দিয়ে কম্পোজিট না, 2 কার এসপিএফ হবে তাদের জন্য নিয়ে নিব। 2 4-এর এসপিএফ হবে, 2 6-এর এসপিএফ হবে, মানে স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর হবে 8-এর হবে, 10, 12, 14, 16, 18-এর হবে। এবার 2-এর বেলায় পেয়েছি
দুইয়ের বেলায় দুই হবে। এবার তিনের বেলায় তিনের এসপিএফ একটা নাম্বারের এসপিএফ তার সমান মানে হলো সে প্রাইম। প্রাইম হলে আমরা এই যে তাকে দ্বারা কে এসপিএফ পায় সেটা নিয়ে নেব। এবার আমরা আসবো পরে স্মলেস্ট তিন কার স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর তাদের নেব। আমরা 6-এ আসছি। 6-এ এসে দেখলাম যে 6 এটা তো 6 পজিশান না, তো 6-এ এসে দেখলাম যে 6 পজিশানে 6 নেই, 6 পজিশানে হচ্ছে অন্য কেউ। তার মানে আমাদের এটা হলো নিয়ে নেওয়া হয়েছে, কারণ আমরা তো ডিক্লেয়ার করেছি 6 দিয়ে। এখন যেহেতু এসপিএফ 2 হয়ে গেছে তাহলে নিয়ে নেওয়া হয়েছে, মানে এদিকে ছোটো একটা দিয়ে এসপিএফ এটা অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। তার মানে পরেরটার জন্য আমরা 3 6 পরে 9 এখনও সমান আছে 9-এর, তার মানে 9-এর এসপিএফ হবে এখন হবে 3, এর এসপিএফ আছে, এর এসপিএফ হবে 3, এর এসপিএফ আছে। এবার 3-এর পরে 4-এর এইটা তো সমান না, 4-এর সমান না, তার মানে এটা দিয়ে নেওয়া যাবে না, এটার এসপিএফ নেওয়া হয়েছে সেটা 2। মানে মূলত প্রাইমগুলো দিয়েই দেখা যাচ্ছে নেওয়া হইতেছে। কেন নেওয়া হইতেছে? কারণ আমরা তো ছোট প্রাইম নাম্বারগুলোই নিচ্ছি। এবার 5 দিয়ে হলে 5 প্রাইম, 10 নেওয়া হয়ে গেছে, 15 নেওয়া হয়ে গেছে, 18। আর 18-এর জন্য আমাদের এইটা পর্যন্ত আসলেই এসপিএফ নেওয়া হয়ে গেছে। আবার দেখি ঠিকভাবে নেওয়া হয়েছে কিনা। 7 8 9 10 11 প্রাইম, দেখছো 11 প্রাইম যে 11-11-এর জায়গায় আছে, তার মানে এই যে ইনিশিয়েট করে দেওয়ার লাভটা, মানে এটাও একটা লাভ, মূলত এইভাবেই করতে হবে। তো 13 17 ঠিক আছে সবগুলো। তার মানে আমাদের কোডটা কি, কোড দেখে ফেলে। কোডটা হলো এই যে সবগুলো আমাদের ম্যাক্সিমাম হলো একদম সবচাইতে বড় কোনটার জন্য পর্যন্ত নিতে চাই এসপিএফগুলো। তো আমরা কি করছি, এই যে এসপিএফ নামে একটা ভেক্টর কন্টেইনার ডিক্লেয়ার করছি, সবগুলোকে প্রথমে তার সমান দিয়ে নিয়েছি, সবগুলো পজিশনে তার সমান নাম্বার রেখেছি। পরে আমরা কি করছি, স্কোয়ার রুট পর্যন্ত চালিয়েছি। যদি কোনো নাম্বার, এবার একটা নাম্বার যখন আমরা দেখি যে এসপিএফ তার সমান, তার মানে এটা হলো প্রাইম আর কি। তো প্রাইমটা দিয়ে সে যার এসপিএফ হয় তাকে দিয়ে দিছে, পরবর্তীগুলো ট্রাভার্স করছে লাফাইয়া। আর ওই যে এখানেও কিন্তু স্কোয়ার রুট থেকে ট্রাভার্স করা লাগে, কারণ ডিভিজর বের করছি না, আমরা জেনারেট করছি না অনেকগুলো ডিভিজর, ওই ব্যাপারটাই। আগের প্রাইমগুলো আগেরগুলোকে এসপিএফ হিসাবে নিয়েছে, তার মানে স্কোয়ার থেকেই এসপিএফ দিবে আই। তো কখন দিবে, যখন ওই যে এসপিএফটা সমান না হবে, তাই না? কারণ আগে থেকে তো নিয়ে নিতে পারে, সেজন্য আমরা দেখেছি, তাই না? তবু আনক্লিয়ার মনে হচ্ছে, আমার মনে হয় চিন্তা করে হাতে কলমে করলেই ক্লিয়ার হয়ে যাওয়া যাবে। আর এটাই বেস্ট।